ডলার তারা বাংলাদেশ থেকে নিয়ে যায়। আমরা জানি বা জানতে পেরেছি যে বাংলাদেশ থেকে তাদের থার্ড হাইস্ট রেমিটেন্স তারা নিয়ে যায় এখান থেকে। আমরা তো বলি নাই তাদেরকে ঘাড়ি ধাক্কা দিয়ে আমরা বের করে দেবো। তাদের তো বলি নাই যে আমরা তাদেরকে বাংলাদেশে কোনো চাকরি করতে দেবো না। বলেন তো আপনি কি কাজ ঘটেছে বাংলাদেশে শান্তিরক্ষী বাহিনী মোতায়েন করা লাগবে? কোন কাজটা হয়েছে? কার কারণে? তাদের যারা তাবেদার, তাদের যারা চাকর বাকর, দাসী এদেশে যারা ছিল বিগত সরকারের ক্ষমতায়, এই দাসীদেরও তো আমরা কিছু বলি নাই। এই টাকা লুট করে 20,000-এর মতো মানুষ এখনো হাসপাতালে কাতরাচ্ছে, প্রতিদিনই শহীদের তালিকা বড় হচ্ছে। এই সব জবাব কিন্তু তাদেরকে দিতে হবে। ওই জবাব দেওয়ার পরে ভারত কেন, মহাভারত যদি আসে, আওয়ামী লীগকে এই দেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আর বসাতে পারবে না। আসলে গতকাল দেখেছেন বিএনপি সহ রাজনৈতিক দলগুলির প্রধান উপস্থাপন বসেছিল। এর আগে বৈষম্য ছাত্ররা বসেছে, আজকে ইসলামিক দলগুলো বসেছে। জি। আমি ভারতের এই সমস্ত রাজনৈতিক দলের যারা নেতা বা যারা সরকারে আছেন তাদেরকে ধন্যবাদ দিতে চাই। তারা আজকে আমাদের জাতীয় ঐক্য করার সুযোগ করে দিয়েছেন। তাহলে আমাদের মধ্যে আমরা একসাথে ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিস্ট সরকারকে ক্ষমতাচ্যুত করার পর আমাদের মধ্যে বড় ধরনের কোনো টানাপোড়েন হয়নি, তো ছোটখাটো কিছু আমাদের ভিতরে ষড়যন্ত্র করে কিছুটা করার চেষ্টা অনেকে করতে চেষ্টা করেছিল। কিন্তু ভারতের এই অপকর্মের কারণে আমরা এখন বাঁচার তাগিদে দেশ রক্ষার কারণে ডান বাম উপর নিচ যা সমস্ত আমরা ঐক্যবদ্ধ হচ্ছি। কারণ ভারত যে ন্যাক্কার জন্য ঘটনা ঘটিয়েছে, আমাদের পতাকাকে তারা পুড়িয়েছে, আমাদের হাই কমিশনে তারা আক্রমণ করেছে, ভেঙেছে, তছনছ করে দিয়েছে। এটা জঘন্য অপরাধ তারা করেছে। একটা দেশের দূতাবাস বা একটা দেশের হাই কমিশন রক্ষা করার দায়িত্ব সেই দেশের। কোন দেশ তার মার্কিন যুক্তরাষ্ট্র তার দূতাবাসে মার্কিন সৈন্যবাহিনী নিয়োগ করে না, বা তার দূতাবাসে তার চাকরি চলাচলের জন্য তার সিকিউরিটি নিয়ে আসে না। আবার ভারতের যারা হাই কমিশন চাকরি করেন বা যারা আসেন তারাও কিন্তু নিয়ে আসেন না। বাংলাদেশ সরকারকে সরকারই তাদেরকে সিকিউরিটি দেয়, নিরাপত্তা দেয়। কিন্তু ভারত যে কাজটি করেছে ন্যাক্কারজনক কাজ করেছে। এখানে ভারত করেছে বলছে এই কারণে যে এই কাজটি যদি বিক্ষিপ্ত বিচ্ছিন্ন ভাবে কেউ করতো, কেন করবে বলেন তো আপনি? কার কারণে করবে? কারণ তো একটা থাকা লাগবে। আমরা তার বর্ডারে একটা মানুষ মানলাম না, আমরা তাদের এই যে বাংলাদেশে যে কয়েক লক্ষ ভারতীয়রা আছে, মানে কয়েক বিলিয়ন ডলার তারা বাংলাদেশ থেকে নিয়ে যায়। আমরা জানি বা জানতে পেরেছি যে বাংলাদেশ থেকে তাদের থার্ড হাইস্ট রেমিটেন্স তারা নিয়ে যায় এখান থেকে। আমরা তো বলি নাই তাদেরকে ঘাড়ি ধাক্কা দিয়ে আমরা বের করে দেবো। তাদের তো বলি নাই যে আমরা তাদেরকে বাংলাদেশে কোনো চাকরি করতে দেবো না। আমরা তো বলি নাই তাদের পেঁয়াজ আমরা আমদানি করবো না। আমরা তো বলি নাই তাদের যেগুলো তারা উদ্বৃত্ত থাকে সেগুলো আমাদের দেশে এক্সপোর্ট করলে আমরা ইম্পোর্ট করবো না। তাদের কি হলো? কেন আজকে এই ঘটনাটা ঘটালো? একটা পতিত সরকার যে এই দেশের মানুষকে অত্যাচার করেছে, নির্যাতন করেছে, ভোট ব্যবস্থাকে ধ্বংস করেছে, বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করেছে, লুটপাট করেছে, বিদেশে টাকা পাচার করেছে, আইন শৃঙ্খলা অবনতি ঘটেছে, নৈতিক চরিত্র নষ্ট করে দিয়েছে, সমাজ ব্যবস্থাকে একেবারে তছনছ করে দিয়েছে। এবং শেষ পর্যন্ত তারা পালিয়ে গেছে। পালিয়ে গিয়ে একজন গেছে, ওই সরকারের যারা এমপি ছিলেন, মন্ত্রী ছিলেন, নেতা ছিলেন, সমর্থক ছিলেন, শিল্পী ছিলেন, সাহিত্যিক ছিলেন, আপনার নায়ক ছিলেন, নায়িকা ছিলেন, এমনকি বায়তুল মালের ক্ষতি পর্যন্ত পালিয়ে গেছে। তাহলে কত বড় অপরাধ তারা করেছিল সেই একটা দলের জন্য, সেই দলের নেত্রীর জন্য। ভারতের মধ্যে এত বড় একটা রাষ্ট্র যে জঘন্য কর্মকাণ্ড তারা শুরু করেছে, এই নিন্দা জ্ঞাপনে আমার মানে নিন্দা শেষ করতে পারবো না। এবং ভারত কত বড় আহাম্মক একটা রাষ্ট্র, ওটা বড় রাষ্ট্র এখন বলবো, আহাম্মক রাষ্ট্র বলবো, কারণ এই আহাম্মক রাষ্ট্রের আশপাশে যারা আছে কেউ তাদের সাথে নেই। না আছে পাকিস্তান, না আছে শ্রীলঙ্কা, না আছে নেপাল, না আছে ভুটান, না আছে মালদ্বীপ, কেউ তাদের সাথে নেই। এই তাদের অপকর্মের কারণে মালদ্বীপও তাদের ধমক দিয়ে কথা কয়, তার সেনাবাহিনীকে সরিয়ে নিয়ে আসতে বলে। এই যে অবস্থা, বাংলাদেশ 16 কোটি মানুষ, বাংলাদেশ 16 কোটি মানুষ বাংলাদেশের। হ্যাঁ, এখানে কিছু আছে, কিছু লোক এখানে ভারতের দালাল কিছু লোক আছে এখানে। দালাল বাদ দিলে ম্যাক্সিমাম লোক হলো একসাথে এক ভাষায় কথা বলে, একভাবে এক মসজিদে যায়, এক নাটক দেখে, এক সিনেমা দেখে, একই খাবার খায়, একই গান গায়। এইরকম একটা দেশকে মানে এই দেশে চাপাতে চাচ্ছে একটা পতিত সরকার, পালিয়ে গেছে।
এটা কি সম্ভব? ভারতের উচিত যারা এখন দেশে আছে, এই দেশ যারা শাসন করবে আগামী দেশের মানুষ যাদেরকে ভোট দিয়ে ক্ষমতা নিয়ে আসবে, তাদের সাথে সম্পর্ক ডেভেলপ করা এবং এদের মানুষের সাথে সম্পর্ক করা। একটা দলের সাথে একটা দেশ সম্পর্ক করতে পারে না, একটা ব্যক্তির সাথে একটা দল সম্পর্ক করতে পারে না। এই জঘন্য যে কাজটা তারা করছে দেখেন, আমরা যেমন ঐক্য হয়েছে, বাম ডান সব, ঠিক ভারতে আবার এই সমস্ত শক্তি ঐক্যবদ্ধ হয়েছে। যে কংগ্রেসকে আমরা সেকুলার জানতাম, সেই কংগ্রেসে রাহুলকে আমরা মনে করতাম যে ভবিষ্যতে ভারতকে ইউনাইটেড রাখবে, ভারতকে সুন্দর রাখবে, এগিয়ে নিয়ে যাবে, সেই রাহুল গান্ধীর যে জঘন্য মন্তব্য যে আমাদের সরকার, আমাদের সিআইডি, আমাদের গোয়েন্দা বাহিনী ভারতে কি ঢাকাতে তারা ফেল করেছে, ঢাকায় তারা সঠিক ইনফরমেশন দিতে পারে নাই। চিন্তা করেন কত জঘন্য মনোবৃত্তি তাদের। আবার মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা বাঙালি বোন বনে, আমরা দিদি বলে আমরা জানতাম। উনি আবার কি করলেন, উনি আবার বললেন কি, মোদী সরকারকে আহ্বান জানালেন যে এখানে শান্তিরক্ষী বাহিনী বাংলাদেশে মোতায়েন করা হোক। বলেন তো আপনি কি কাজ ঘটেছে বাংলাদেশের শান্তিরক্ষী বাহিনী মোতায়েন করা লাগবে? কোন কাজটা হয়েছে, কার কারণে? তাদের যারা তাবেদার, তাদের যারা চাকর বাকর, দাস দাসী এদেশে যারা ছিল বিগত সরকারের ক্ষমতায়, এই দাস দাসীদেরও তো আমরা কিছু বলি নাই। নিজেরা যারা পালিয়ে গেছে, আমরা তো কাউকে তাড়াই দিইনি, তারা নিজেরা পালিয়ে গেছে। যারা এখন দেশে আছে তাদেরকে তো আমরা কিছু বলি না, সরকার ধরে নিয়ে যাচ্ছে জেলখানে, কিছু তাদের অধিকাংশ ঘুরে বেড়াচ্ছে। তাদের তারা মায়ের কোলে আছে। তারা যখন ক্ষমতায় ছিল যেভাবে অত্যাচার করেছে, নির্যাতন করেছে আমাদের উপরে, তারাই তো বলতো আওয়ামী লীগ ক্ষমতা দিন ছেড়ে দিবে, 5 লক্ষ মানুষ সেদিন হত্যাকাণ্ডের শিকার হবে, রাস্তায় লাশ পড়ে থাকবে, রক্তের গঙ্গা বয়ে যাবে। তো 5 জনও তো মারা যায়নি, তাদের মায়ের কোলে আছে। আর যারা আজকে এই যে ভারত আর বাংলা থেকে শুরু করে ভারতের বিভিন্ন মিডিয়া সেখানে যেভাবে অপপ্রচার করছে যে বাংলাদেশে হিন্দুদেরকে অত্যাচার করা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে, বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে, তাদেরকে ধর্ষণ করা হচ্ছে, এই যে মিথ্যাচার, যেখানে কোনো ঘটনা ঘটে বাংলাদেশে এই সম্প্রদায় মানে হিন্দুরা মায়ের পেটে যেমন গর্ভে থাকলে যেমন সন্তান নিরাপদ থাকে, এমনি মায়ের কোলে থেকে বাংলাদেশে অনেক সময় মায়ের কোলে থেকে কিন্তু শিশু নিহত হয়েছে বিভিন্ন সময়, যে হেলিকপ্টার গান গুলিতে অথবা বিভিন্ন গোলাগুলিতে পড়ে মায়ের কোলে থাকলে তারা মারা গেছে, আহত হয়েছে, ক্ষতবিক্ষত হয়েছে। কিন্তু মায়ের পেটের মধ্যে যে সন্তান থাকে সে তো নিরাপদ সবচেয়ে। আজকে বাংলাদেশের হিন্দুরা মায়ের পেটের মধ্যে সন্তান যেমন নিরাপদ, তার খাবার জোয়াল করা লাগে না, খাওয়ার চিন্তা লাগে না, খাওয়ার অটোমেটিক্যালি একটা প্রাকৃতিক নিয়মে যেটা আল্লাহ সৃষ্টি করে দিয়েছে, সে খাওয়ার পায় নিরাপদ। বাংলাদেশের হিন্দুরা ওই রকম নিরাপদ আছে। বরঞ্চ যে হিন্দুদের নিয়ে এই যে এই যে যে সমস্ত বলা শুরু করছে, আজকে হিন্দু ভাইরা যারা এখানে আছেন তারা জানেন যে এই যে পূজা গেল, দুর্গা পূজা গেল, একটা মন্দির, তার দু একটা মন্দির ভাঙা হয়েছে আমাদের সুধানগর পাবনায়, সাথে সাথে তাদের গ্রেপ্তার করে দেখা গেল আওয়ামী লীগ করে। তো এই ছাড়া কত ভালোভাবে পূজা পার্বণটা এখান থেকে প্রতিপালন হলো। আমি নিজে আমার নির্বাচনী এলাকা পাবনা 4 ঈশ্বরদী আটগড়িয়া, আমি 55টা পূজা মণ্ডপে আমি মণ্ডপের ভিতরে 53টা আমি নিজে গেছি, নিজে রাত্রি 12টা পর্যন্ত আমি নিজে গিয়েছি, তাদেরকে অনুদান দিয়েছি তারেক রহমানের পক্ষ থেকে, যেখানে যেতে পারেনি সেখানে আমরা পাঠিয়েছি। যার কারণেই এই দেশের হিন্দুরা এবার মনে করি সবচেয়ে নিরাপদে তারা এবার পূজা তারা পালন করেছে। আমি যখন পাবনাতে বিভিন্ন মন্দিরে মন্দিরে ঘুরতেছিলাম, তখন দেখেছি একদিকে আমি মন্দিরে ঘুরতেছি, লাইভ প্রোগ্রাম করতেছি, সেখানে তারা তাদের কীর্তন বাজাচ্ছে, তাদের পূজা উদযাপন যা যা তাদের যে সমস্ত ধর্মীয় সিস্টেম গুলো সব তারা করছে। আমি দেখিয়েছি, দেখেন কত সুন্দর সুন্দর বিল্ডিং, পূজা মণ্ডপগুলি কত সুন্দর সুন্দর, এই সমস্ত মন্দিরগুলি দেখিয়েছি। তো সেখানে আজকে মিথ্যাচার করতেছে, লাভ দিয়ে ওঠে, আর বাংলা গিয়ে লাভ দিয়ে একদম এর উপর দৌড়াতে দেখে ওঠে। বাংলাদেশে 50 লক্ষ হিন্দু রাস্তায় আছে, তারা নদী পার হচ্ছে, পানির ভিতরে নামছে, এই যে জঘন্য যে কাজগুলি করতেছে, এই কাজগুলি তীব্র নিন্দা জানায় এবং বলি ভারতের ওখান থেকে সরে আসা উচিত। শেষ ওয়ার্নিংটা দিয়ে দিই, ভারত যত চেষ্টাই করি না কেন ওই আওয়ামী লীগকে এবং শেখ হাসিনাকে এই বাংলাদেশে আর কোনদিন প্রতিষ্ঠিত করতে পারবে না রাষ্ট্র ক্ষমতা। কারণ এখানে আসলে 57 জন আর্মি উচ্চ ঊর্ধ্বতন যে সমস্ত অফিসারদেরকে হত্যা করেছে আওয়ামী লীগ ষড়যন্ত্র করে, তার বিচার তার জবাব দিতে হবে। বাংলাদেশ 2000 মতো ছাত্র, শ্রমিক, মায়ের কোলে শিশু, তাদের হত্যা করে, তার হত্যাকাণ্ডের বিচার হবে তাদের বিরুদ্ধে। এই টাকা লুট করে 20,000-এর মতো মানুষ এখনো হাসপাতালে কাতরাচ্ছে, প্রতিদিনই শহীদের তালিকা বড় হচ্ছে। এই সব জবাব কিন্তু তাদেরকে দিতে হবে। ওই জবাব দেওয়ার পরে ভারত কেন, মহাভারত যদি আসে, আওয়ামী লীগকে এই দেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আর বসাতে পারবে না। আওয়ামী লীগের এই দেশের রাজনীতি করার অধিকার নেই। আওয়ামী লীগ তো রাজনীতি করে নাই,
তারা এই ধরনের কিন্তু ফ্যাসিবাদ আপনারা তো কায়েম নিষিদ্ধ করেছিল। করছেন না, নিষিদ্ধ করতে যে আপনারা রাজি না। নিষিদ্ধ আর ওরা তো এমনিতে নাই, ছাত্রলীগ নিষিদ্ধ হয়েছে। ছাত্রলীগের তো আমি তো ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিলাম, জি আমি তো বলেছি ওই ছাত্রলীগকে নিষিদ্ধ করলে আমি প্রতিবাদ করতাম। কিন্তু এখন যে ছাত্রলীগ, ছাত্রলীগ না, ওটা শিক্ষা শান্তি প্রগতি ছাত্রলীগ না, ওটা হলো দর্শন লীগ, ওইটা হলো চাঁদাবাজি লীগ, ওটা খুনি লীগ, ওটা হলো ধান্দাবাজি লীগ, হ্যাঁ ওরা মাস্তান লীগ। ওদের বহিষ্কার ওদের নিষিদ্ধ ঘোষণা করে তো আমি খুশি হয়েছি, বলেছি আমি জি খুশি হয়েছে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা উচিত। আওয়ামী লীগের দল ছিল না, এটা ফ্যাসিস্ট একটা দল, এরা গণহত্যা করেছে। গণহত্যাকারী কোন রাজনৈতিক দলকে আমি দল বলবো না। যারা ভোট দিতে দেয় নাই, যারা নিজের গঠনতন্ত্রকে পদদলিত করেছে, তার গঠনতন্ত্রে পরিষ্কার লেখা আছে একদিনকে নৌকা মার্কা প্রতীক দেবে, সবাই তাকে সহায়তা করে, যে সহায়তা করবে না তারা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। কেউ যদি বিদ্রোহী প্রার্থী হয় সেখান থেকে বহিষ্কার করবে। এবার কি করলো 2024 সালে, একজনকে নৌকা দিল, 4-5 জনকে দাঁড় করিয়ে দিল একই জেলায় একই নির্বাচনী এলাকায়। তাদের দলের সভানেত্রী কি প্রধানমন্ত্রী গিয়ে বক্তব্য রাখছে, আর অন্য জায়গায় আরো 2-3 জন প্রার্থী তার আলাদা জায়গায় বক্তব্য দিয়ে যাচ্ছে। এটা কি? এটা হতে পারে? এটা কোনোদিন একদলীয় ভাবে একটা নির্বাচন করে এক নিজের দলের ভিতরে 4-5 জনকে দাঁড় করে দিয়েছে। এটা পৃথিবীর ইতিহাসে জঘন্য এই উদাহরণ নেই। ওটা রাজনৈতিক দলই বলা যায় না, ওটা রাজনৈতিক দলের বৈশিষ্ট্য হতে পারে। অতএব ওদেরকে জি আগামী 3 টার্ম তো বটেই, ওদের রাজনীতি চিরতরে নিষিদ্ধ করে দেওয়া উচিত আওয়ামী লীগের। আজকে ভারতের প্রতি আমাদের তো কোনো ই ছিল না, ভারত আমাদের স্বাধীনতা যুদ্ধে সহায়তা করেছে। আজকে আমি কি বলতে চাই, ভারত আমাদের দেশের যুদ্ধের স্বাধীনতা, আমাদের যুদ্ধের সাথে আমার সাহায্য করেনি, ভারত তার নিজের স্বার্থে করেছে। পাকিস্তানি হায়নার দল, পাকিস্তানের মূর্খ বর্বরের দল আমাদের উপর অত্যাচার করেছে, আমরা ভারতে যেতে বাধ্য হয়েছিল, আর ভারত দরজা খুলে দেখেছিল তার স্বার্থে। আজকে যদি সেদিন যদি পাকিস্তান বর্বররা যদি সেদিন আমেরিকার হাতে ক্ষমতা দিয়ে দিত, পাকিস্তান যদি ভাগ না হতো, তাহলে আজকে পশ্চিম পাকিস্তানের আহ, মানে ঠেলাই তার এক পা থত্তকের কাঁপে। আর যদি ইউনাইটেড পাকিস্তান থাকতো, তাহলে 2 পা থত্তকের কাঁপতো। তাদের লাভ হয়েছে কত আপনি দেখেন, যে কত অকৃতজ্ঞ একটা দেশ। আমার চট্টগ্রাম বন্দরে আমার বাংলাদেশের জাহাজ যখন আসে, সেটার মাল খালাস না করে ভারতের জাহাজ আমরা খালাস করে দিই। আমাদের বাংলাদেশের ভিতর দিয়ে তাদের ট্রেন যাচ্ছে, মাল যাচ্ছে, তাদের পণ্য যাচ্ছে, কত কিলোমিটার ঘুরে, আমাদের টাকা দেয় না, পয়সা দেয় না, সামান্য 2 পয়সা দেয়, আমাদের রাস্তাঘাট ভেঙে তছনছ হয়ে যাচ্ছে। তারপরেও আমরা কিছু বলি না, যে না, স্বাধীনতা যুদ্ধের সময় আমরা বিপদে পড়ে গিয়েছিলাম, তাদের লাভ ছিল বেশি, আমাদের লাভ হয়েছে। তাকে সেটা পাকিস্তান যেভাবে আমাদের নির্যাতন করেছিল, আমরা যেতে বাধ্য হলাম, সেই তো আমরা স্বীকার করি। যে তার মানে এই আমাদের লাভ দিবে সবসময়, আমাদেরকে চাকর বাকরের মতো আমাদেরকে তারা আমাদের সাথে ব্যবহার করবে, এটা হতে পারে? আর আমাদের কারণে আজকে দেখেন ভারতের ব্যবসার আমরা হাট আমরা আদা নিজেরাও লেখা, তো নমনীয়, আদা আমরাও তো বাটা। ভারতের প্রতি নমনীয়, আমরা আমাদের রাজনৈতিক দলগুলোও তো ভারতের প্রতি নমনীয়, তাই না? খুবই নমনীয়, খুবই নমনীয়। আমি এখনো বলছি, ভারতকে বলছি যে আওয়ামী লীগের পিছনে না ছুটে আসেন বাংলাদেশের জনগণের সাথে, জনগণের সরকারের সাথে আপনারা সমঝোতা করেন। এই ভারত দেখেন, ভারতে কয়দিন পর বিক্ষোভ মিছিল হবে, টিয়ারশেল মারতে হবে, গুলি করতে হবে ভারতের ব্যবসায়ীদের মিছিলের উপরে। কারণ ভারতের ব্যবসায়ীরা আজকে সব ব্যবসা বন্ধ হয়ে গেছে। বাংলাদেশের লোকেরা যদি ভারতের এই সমস্ত 3 পিস শাড়ি, এই যে শীতের দিন আসছে, সোয়েটার চাদর না কেনে, তো ওদের দোকানগুলিতে বনি হবে না। কারণ ভারতের এই পশ্চিমবঙ্গে যারা বসবাস করে, তারা খুব অল্প দামি জিনিস পরে, ভালো জিনিস দামি জিনিস বাংলাদেশের লোকেরা কিনে নিয়ে আসে। সেই দোকানগুলি বন্ধ হয়ে গেছে, ওদের হোটেল বন্ধ হয়ে গেছে, ওদের যে হাসপাতালগুলি ছিল সেই হাসপাতালগুলো বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। 2 দিন পরে ভারতের লোকেরা, ভারতের এই যে সমস্ত দলগুলি, বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাটা বলেছে, জঘন্য একটা কথা বলেছে, ওর বিরুদ্ধে মিছিল হবে। ও মনে করছে যে এই করে পার পাবে, ভারতে তাদের পিছনে মিছিল হবে। ব্যবসায়ীরা নিজের পেটে যখন মানে আগুন জ্বলবে, হ্যাঁ, এই ভারতের যখন কোনো কিছু বাংলাদেশের লোক কিনতে যাবে না, ভিসা দিবে না, তখন তারাই বিদ্রোহ করবে, বিক্ষোভ করে। তাই আমি মনে করি ভারতের বোঝা উচিত যে এত কোটি মানুষ, আমাদের কি হবে? পেঁয়াজ বললাম না, পেঁয়াজ খেতে শেষ শেষ কথা বলে দিলাম। বেশি খেলাম, এখন খাবো 25 গ্রাম। এই জন্য বলবো, ভারতকে বলবো এই সমস্ত বাদ দিয়ে আমাদের এই হাই কমিশনে আমাদের ইতে আপনার ইতে আক্রমণ না করে আসেন, বাংলাদেশের সরকারের সাথে আসেন, বসেন, সামনের দিকে প্রতিবেশী দেশ হিসাবে আপনারা একটা সুসম্পর্ক বজায় রাখেন। কারণ বললাম না, আশেপাশে কোন দেশ তো আপনার সাথে নাই। বাংলাদেশকে যদি পাশে না রাখেন, তাহলে বাড়ির কাছে বড় লোক থাকলে তার আত্মীয় স্বজন তখন আসে, ওই পাড়া প্রতিরা যদি বলে এই লোকটা খারাপ, এটা জঘন্য লোক, সারা কিপটা, ওই আত্মীয় স্বজন তখন ফিরে যায়, তখন বলে যে সারা কার বাড়িতে আত্মীয় হয়েছে, সারা বড় লোক উপরে উপরে, এটা জঘন্য মানুষ। আজকে ভারতের অবস্থা হচ্ছে তাই। পৃথিবীর কোনো জায়গায় গিয়ে
ভারতের মুখ দেখানোর সুযোগ নেই। সবাই বলে যে ভারত খারাপ রাষ্ট্র, যার কারণে তার পাশে আশপাশের দেশগুলো কেউ তার সাথে নাই। এটা কি তার জন্য ভালো লাগে? অবশ্যই ভালো লাগে না। অতএব বলছে আসেন ওই সমস্ত ইতরামে বাদ দিয়ে বাংলাদেশের মানুষের সাথে, বাংলাদেশের জনগণের সাথে, বাংলাদেশ জনগণ সরকারের সাথে সম্পর্ক রাখুন। সামনের দিকে আপনারাও শান্তিতে থাকেন, আমরাও শান্তিতে থাকতে চাই। ধন্যবাদ।